হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। তো তোমরা তো সবাই ডে 1-এর আমার পুরীর ভ্লগ দেখেছোই। এটা ছিল ডে 2-এর ভ্লগ। তো ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাব বলে। আজকে পুরীর সব সাইট সিনগুলো ঘুরবো, তাই টোটো করে আমরা বেরিয়েই পড়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি, আর এটা ছিল রাস্তাটা। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেখানকার সবই ভিডিও ক্লিপ শেয়ার করব তোমাদের সঙ্গে। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম একটা জলের মন্দিরে। তো এটার বাইরে কিন্তু বেশ কিছু শপিং করার মতন জায়গা আছে, যেমন উনি বসেছিলেন বিভিন্ন জিনিস নিয়ে, মুক্তোর হার এই রকমই আরও অনেক কিছুই ছিল ওনার কাছে। তো এখান থেকে আর কিনিনি আমরা। আর এটা ছিল ভিতরটা, দেখে নাও তোমরাও। আর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই শুধু বাইরেটাই করতে পেরেছি। তো এখানেও কিন্তু টিকিট কেটেই ঢুকতে হয়। এই যে এখানে কাউন্টার আছে আর সামনে টিকিট চেক করছিল। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই মন্দিরের রহস্য কিন্তু আমার তেমন জানা নেই, তো তোমাদের জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরের যে মন্দিরগুলোয় গেছিলাম সেগুলোর আমার যতটা মনে আছে, আমার যতটা রহস্য জানা আছে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। আর সবাই এখানে মাছ দেখছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এখানে অনেক রকমের সুন্দর সুন্দর মাছ আছে, দেখো। এখানে কিন্তু খাবার দিলে মাছগুলো বেশ চলে আসে সামনে। আমার তো অসম্ভব সুন্দর ভালো লাগছিল, তাই জন্য তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। তো কেমন লাগছে জানিও। এরপরে আমরা চলে যাব আবার অন্য একটা মন্দিরে। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে আমরা চলেও এসেছি অন্য একটা আশ্রমে। তো চলো ভিতরে কী কী দেখলাম না দেখলাম তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর এই শ্রী কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রম কিভাবে আসবেন আপনারা সেটাই বলছি। এটা কিন্তু জগন্নাথ মন্দির থেকে 1.6 কিমি। তো এখানে পায়েও হেঁটে আসতে পারেন আপনারা। আর তাছাড়া এখান থেকে টোটো অটো পাওয়া যায়, সেখান থেকেও আসতে পারেন। আর এই মন্দিরটার এই সাইডে আছে এই আশ্রমটা, এবং এই আশ্রমের অন্যদিকে রয়েছে জটিয়া বাবার সমাধি আশ্রম। তো আপনারা যদি এখানে আসেন তো একই সঙ্গে দুটো দর্শনীয় স্থান দর্শন করতে পারবেন। এই জটিয়া বাবা, যার আসল নাম বিজয় কৃষ্ণ গোস্বামী, এনারই একজন অন্যতম গুরুত্বপূর্ণ শিষ্য ছিলেন এই কুলদানন্দ ব্রহ্মচারী। স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছেন তিনিই ছিলেন কুলদানন্দ ব্রহ্মচারী। কুলদানন্দ ব্রহ্মচারী ছিলেন একজন বাঙালি সাধক। ইনি বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার অন্তর্গত পশ্চিমপাড়ার ইছাপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন একজন প্রসিদ্ধ তান্ত্রিক। এই কুলদানন্দ ব্রাহ্ম ধর্মের অনুগামী ছিলেন, তাই তিনি ব্রহ্মচারী নামে পরিচিত হন। এরপর তিনি তার ছাত্র জীবনের শিক্ষা শেষ করে এই বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্যত্ব গ্রহণ করেন। 1930 খ্রিস্টাব্দে কুলদানন্দ ব্রহ্মচারী মারা যান, আর তার উদ্দেশ্যেই এই আশ্রমটা প্রতিষ্ঠিত করা হয়। তিনি তার জীবনে কী কী ঘটেছে না ঘটেছে সব কিছুই কিন্তু তার ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেন, এবং তিনি বিভিন্ন বইও লিখেছিলেন। সেই প্রসঙ্গে আর গেলাম না, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো তোমরা আশ্রমটার ভিডিও তো পুরোটাই দেখলে, তো কেমন লাগলো আশ্রমটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এই মন্দিরটার পিছন দিকে কিন্তু বেশ কিছু সবজির চাষও হয়েছে দেখছি। এখানে লঙ্কা গাছও আছে এবং বিভিন্ন ধরনের সবজি ফুল এইসবেরও চাষ হয়েছে, হয়তো আশ্রম থেকেই করেছে।
আর এখানে আশ্রমের একটা পুকুরও আছে। তো যাই হোক, এটাই ছিল আশ্রমের ভিডিও। আর এখানে রয়েছে কুলদানন্দ ব্রহ্মচারীর একটি মূর্তি, এবং তিনি যে গাড়িটা ব্যবহার করতেন, ফিটন গাড়ি, সেটাই রয়েছে এখানে। এই গাড়ি করেই তিনি সব জায়গায় যেতেন। তো এরপরে আমরা যাব পরের একটা সমাধিতে, জটিয়া বাবার সমাধি। এটা এই শ্রী শ্রী জটিয়া বাবা, যার আসল নাম বিজয়কৃষ্ণ গোস্বামী, যার ছবি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, তিনিই বিজয়কৃষ্ণ গোস্বামী। তিনি তার অন্তিম পর্ব ঠিক এখানেই কাটিয়েছিলেন, পুরীর এই আশ্রমটিতে, এবং তিনি এই আশ্রমেই তার দেহত্যাগ করেন, এবং এখানেই তাকে সমাধি দেওয়া হয়। তার এই সমাধিস্থলটাকে নিয়েই এই আশ্রমটা পরবর্তীকালে তৈরি হয়। এই মন্দিরের চারিপাশটা ছিল খুবই নির্মল এবং শান্ত। এই মন্দিরে বিকেলের দিকে মহাভারত পাঠ করা হয় এবং সন্ধ্যের দিকে নাম সংকীর্তন করা হয়। এই আশ্রমে কিন্তু সকাল, দুপুর ও সন্ধ্যেতে প্রসাদ পাওয়া যায়। তো এটাই ছিল এই আশ্রমের ভিডিও। এরপরে আমরা অন্য একটা মন্দিরে চলে যাব। এটা ছিল জগন্নাথের মাসির বাড়ি। এটা আর ঢুকিনি আমরা, বাইরের থেকেই দেখা যাচ্ছিল বলে। তো এরপর আমরা আবার চলে আসলাম এই বুদ্ধদেবের মন্দিরে। তো তোমরা এটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমাদের এবার ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা চলে যাচ্ছিলাম এবার হোটেলে। তো হোটেলে গিয়ে তারপর আবার সমুদ্রে যাব স্নান করতে। তো এই যে হোটেলে চলেও এসেছি। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, আমাদের রুম থেকে এটা ছিল পুরো বাইরের ভিউ। দেখো এখানেও কত সুন্দর মন্দির আছে আমাদের হোটেলের ঠিক সামনেটায়। তো খুব ভালো লাগছিল দেখতে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এরপর হোটেলে এসে খেয়ে নিয়েছিলাম লুচি। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম স্নানের জন্য। এরপর আমরা যাব সমুদ্রে স্নান করতে। তো সমুদ্রে যাওয়ার পথে এই মন্দিরটা পড়েছিল। তো এটা কি মন্দির আমি জানি না। তো ভিতরে গিয়ে দেখলাম অসম্ভব সুন্দর ছিল, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। কিন্তু এটা বাইরেটাই শেয়ার করা যাবে, মন্দিরের ভেতরে ফটো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই এইটুকুই করতে পেরেছি। কিন্তু দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। আর তারপর আমরা চলে এসেছিলাম সমুদ্রে। দেখো কত লোক। আর এখানে কিন্তু এই দোকানগুলো সন্ধ্যের দিকে খোলে সব, সকালের দিকে সব বন্ধই থাকে। আর খুব রোদ ছিল, বালিও প্রচণ্ড গরম ছিল। দেখো কত লোক এখানে স্নান করছে। এরপর আমরাও নামবো একে একে। তো সমুদ্র কার কার ভালো লাগে, তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে নাকি পাহাড় ভালো লাগে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু সমুদ্রের থেকে পাহাড়টাই বেশি ভালো লাগে। তো চলো আবার আমরা স্নান করে নিই, এরপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমাদের স্নান করে এবার চলে যাব হোটেলে। এরপর একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরে যাব বলে। তো এটা ছিল জগন্নাথ মন্দিরের যাওয়ার রাস্তা। দেখো এখানে কিন্তু অনেক দোকান থাকবে, প্রচুর এরকম মার্কেট থাকবে যাওয়ার সময়। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা জগন্নাথ মন্দির যাবার রাস্তা। আর আমাদের হোটেল থেকে মন্দির কিন্তু খুব একটা দূরে ছিল না, ওই 10 মিনিট মতন ছিল হেঁটে গেলে। তো তাই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম।
তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো পুরীর এই মন্দিরের কিন্তু বেশ কিছু অলৌকিক ঘটনা রয়েছে। যেমন পুরীর এই মন্দিরের যে ধ্বজাটা আছে, এই ধ্বজাটা কিন্তু হাওয়ার বিপরীত দিকে সর্বদা ওড়ে। এর কিন্তু কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। আর পুরীর মন্দিরের যেই সুদর্শন চক্রটা রয়েছে সেটা পুরীর যে কোনো জায়গা থেকে দেখা যায়, এবং এটা 20 কেজি ওজন থাকলেও যে কোনো জায়গার থেকেই এর সামনের দিকটা মনে হয় যেন দেখা যায়। আর পুরীতে সবসময় পাখি দেখা গেলেও এই মন্দিরের ওপর দিয়ে কিন্তু আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায়নি। এমনকি এই মন্দিরের ওপর দিয়ে আজ পর্যন্ত কোনো বিমানও যায়নি। মনে করা হয় জগতের নাথ অর্থাৎ জগন্নাথের ওপরে কেউ নেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মন্দিরের মোট 4টি দরজা, তার মধ্যে সিংহদ্বার হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দরজা। এই দরজার অর্থাৎ সিংহদ্বারের আগে পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা গেলেও সিংহদ্বারের যখন একটি সিঁড়ি পেরোনো হবে তারপর থেকে কিন্তু আর কোনো সমুদ্রের গর্জন শোনা যায় না। এমনকি সমুদ্র এই মন্দিরের এত কাছে হওয়া সত্ত্বেও, এত বিশাল বড় মন্দিরেও সমুদ্রের কোনো গর্জন কিন্তু শোনা যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মন্দিরের ছায়া কিন্তু পড়ে না। সেটা আপনারা গেলেও বুঝতে পারবেন, এই মন্দিরের ছায়া কিন্তু মাটিতে পড়ে না। এবং এই মন্দিরের মাথায় যে ধ্বজা থাকে সেই ধ্বজা কিন্তু প্রত্যেক দিন একজন পুরোহিত পাল্টে দিয়ে আসেন, এবং প্রতিদিন একটি করে নতুন ধ্বজা লাগানো হয়। এটা কিন্তু কোনো দিন মিস যায়নি, অর্থাৎ প্রতিদিনই এটা করা হয়। তো যাই হোক, এবার আমাদের ঘোরা হয়ে গেছে মন্দিরটা, পুজো দেওয়াও হয়ে গেছে। এরপর আমরা চলে আসছিলাম সমুদ্রের দিকে যাব বলে। আর এই যে আমরা চলেও এসেছি সমুদ্রের দিকে। আর রাতের সমুদ্র কিন্তু অসাধারণ লাগে। আর এখানে দোকানপাটও অনেক বসে গেছে, যে যত দূর পর্যন্ত দেখা যায় শুধু দোকান আর দোকান। এরপর আমরা যাচ্ছিলাম সমুদ্রের দিকে বসবো বলে। আর এই যে এখানে দোকানগুলোও একটু দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু আপনারা শপিং করতে পারেন। কিন্তু এখানে দামটা প্রথমে অনেকটাই বেশি বলবে, তো আপনাদের কিন্তু বার্গেনিং করে নিতে হবে, না হলে আপনারাই ঠকে যাবেন। এক একটা জিনিসের দাম এক এক জায়গায় এক এক রকম। তো এই যে এটা ছিল সমুদ্র, কত সুন্দর লাগছে সমুদ্রটাকে দেখতে। আর এই সময় নামা যায় না রাত্রে সমুদ্রে, কিন্তু তাও দেখছিলাম কয়েকজন স্নান করছিল সমুদ্রে। আর এরপরে এই যে চলে এলাম মুক্তোর কিছু জিনিস কিনতে। এখানে কিন্তু মুক্তো খুব প্রচলন আছে, আর মুক্তোর দামটাও কম আছে এখানে, তাই মুক্তোর হার নিচ্ছিলাম আমরা। আর এখানে দেখুন কি সুন্দর বানিয়ে দিচ্ছে একেবারে আমাদের সামনে। আর মুক্তো কিন্তু চেক করে নিতে হবে আসল না নকল। আমরাও কিন্তু চেক করেই নিয়েছিলাম, ওনাকে বলেই চেক করে নিয়েছিলাম। তো এই যে উনি কি সুন্দর করে আমাদের সামনেই তৈরি করে দিচ্ছেন মুক্তোর হারটা। তো আপনারা চাইলে আপনারা গেলে এনার থেকে নিতে পারেন, এনার ব্যবহার কিন্তু খুবই ভালো ছিল। আর এই যে তৈরি হয়েও গেছে আমাদের মুক্তোর হার। আর ওনার কাছে কিন্তু মুক্তোর পাশাপাশি আরও অনেক পাথর ছিল, তো সেগুলোও আপনারা চাইলে নিতে পারেন। তো আমরা শুধু মুক্তোই নিয়েছিলাম, মুক্তোর হার আর মুক্তোর কানেরও নিয়েছিলাম, সেটাও দেখাচ্ছি। এই যে আমরা মোট 3টে নিয়েছিলাম মুক্তোর হার, আর এই যে সব কানের নিয়েছিলাম মুক্তোর। তো এরপর আমরা চলে এসেছিলাম হোটেলে, আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কে কে পুরীতে গেছো সেটাও জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।